শীতের সকালে সবাইকে উষ্ণ শুভেচ্ছা। আবার ফিরে আসছি এক সপ্তাহ পরে তোমাদের মাঝে। গত সপ্তাহে তোমাদের সমাস পড়িয়েছিলাম, আজ আবার তোমাদের সমাস পড়াবো। আজকে যে সমাসটা করাবো আমি সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে, কত প্রকার, কি কি সবগুলোই তোমাদের জানাবো। তার আগে আবার বলি, তোমরা সমাস কাকে বলে সেটা মনে রাখছো তো? সমাস কত প্রকার সে সংজ্ঞাটাও তো গতদিন দিয়েছিলাম। আজ আমার পাঠ পরিকল্পনা আছে তৎপুরুষ সমাস আর বহুব্রীহি সমাস। তো তৎপুরুষ সমাস প্রথম আমি তোমাদেরকে বলি। তৎপুরুষ সমাস স্লাইডে দিয়েছি, তোমরাও দেখবা যে পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থটা প্রধান বলে বিবেচিত বা প্রধান হয় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তোমরা ছোটবেলায় বিভক্তি পড়েছিলে, এখন কিন্তু বিভক্তি লাগবে। তৎপুরুষ সমাস যখন ব্যাস বাক্য করতে হয় তখন দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি লাগে। তো আমাদের তৎপুরুষ সমাস আমরা যে তৎপুরুষ সমাসে দেখবো যে দ্বিতীয়া থেকে আমরা সপ্তমী বিভক্তি লাগবে। আর যখন দ্বিতীয় তৎপুরুষ সমাস আমি শুরুতেই বলবো, দ্বিতীয় তৎপুরুষের দ্বিতীয় রূপ হচ্ছে কে আর রে। তো আমি বলবো যে যখন তৎপুরুষ সমাস ব্যাস বাক্য করবা তখন কে বা রে দিয়ে তোমরা ব্যাস বাক্য করতে পারবা। আমি কয়েকটা উদাহরণ রাখছি। যদি বলি আমি যে ভাত রাধা, তখন সেটা কি বলবা? ভাতকে রাধা। কে বিভক্তি দিয়ে করলে সেটা ভাত রাধা হবে। যদি বলি আমি বিপদাপন্ন, তো সেটা বলা হয় বিপদকে আপন্ন। যদি বলি আমি দেশ বিভক্ত, সেটা বলা হবে দেশকে বিভক্ত। ঠিক কে দিয়ে যেটা করবা সে যাবে আমাদের সেটা দ্বিতীয় তৎপুরুষ। তো আমরা দ্বিতীয় তৎপুরুষ দেখো, আমি স্লাইডে আরো অনেকগুলো আছে, দুঃখপ্রাপ্ত, বিপদাপন্ন, পরলোকগত, এরকম। আরেকটা জিনিস আমি বলবো যে চির মানে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, যে পূর্বপদে যদি চির থাকে, চয়রস্যি র, আমি একটু ভালো করে বলছি খেয়াল করবা, যে পূর্বপদে যদি চির থাকে সেটা আমরা চিরকাল ব্যাপিয়া দিয়ে ব্যাস বাক্য করব। যদি সেটা হচ্ছে চিরস্মরণী হতে পারে, চির সুখী হতে পারে, চির দুঃখী হতে পারে, চিরকুমার হতে পারে। তো এইগুলা আমরা চিরকাল ব্যাপিয়া, যদি চির সুখী হয় চিরকাল ব্যাপিয়া সুখী, যদি চির দুঃখী হয় চিরকাল ব্যাপিয়া দুঃখী। এই যে 2016 সালে চিরকুমার পড়ছিল। যা হোক, তাহলে আমি দ্বিতীয় তৎপুরুষ করলাম। দেখো আরো আমি স্লাইডে অনেকগুলো রাখছি, ভাত রাধা, ছেলে ভোলানো, গা ঢাকা, রথ দেখা, এগুলো সবই কে বিভক্তি দিয়ে করবা। এবং তোমরা এর বাইরেও বই মেলবা, বই মেলে দেখবা যেগুলো আছে সেগুলো নিজেরা করার চেষ্টা করবা। তো দ্বিতীয় তৎপুরুষের পরে আমি এবার তৃতীয় তৎপুরুষ করি। দেখো তৃতীয় তৎপুরুষ পূর্বপদে তৃতীয় বিভক্তি দিয়ে যেটা করা যায়। তৃতীয় বিভক্তির রূপ কি হতে পারে? দ্বারা, দিয়ে, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা দিয়া একই কথা, একটা সাধু রূপ, একটা হচ্ছে চলিত রূপ। তো আমরা বলবো যে পূর্বপদে তৃতীয় বিভক্তি লোপে যে তৎপুরুষ সমাস হয় সেটাকে তৃতীয় তৎপুরুষ বলে। তো আমি এখানে স্লাইডে কয়েকটা রাখছি, মন গড়া, শ্রম লব্ধ, মধুমাখা। এছাড়া আমরা আরো বলতে পারি বিদ্যাহীন, জ্ঞান শূন্য। তো যদি মধুমাখা হয়, দেখো আমরা যদি অন্য কোনো বিভক্তি নিয়ে আসি তাহলে কিন্তু এখানে হয় না সেটা। মধু দিয়ে বা মধু দ্বারা মাখা। যদি হাত ছানি বলি, হাত দ্বারা ছানি। যদি শ্রম লব্ধ বলি সেটা হচ্ছে শ্রম দ্বারা লব্ধ। তো দ্বারা দিয়ে কর্তৃক, কর্তৃক যদি যেটা হয় যে রাজদণ্ড, রাজা কর্তৃক দণ্ড। এটা আমি তৃতীয় তৎপুরুষের উদাহরণ রাখলাম। তো এরপরে আমার পর্যায়ক্রমে আসে চতুর্থী তৎপুরুষ। চতুর্থী যদিও বিভক্তিতে কে রে আসে, তো আমরা এখানে কিন্তু আমরা যখন চতুর্থী তৎপুরুষ করব তখন জন্য আর নিমিত্ত দিয়ে আমরা সেটা করি বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা এখানে গুরু ভক্তি বলবো, গুরুকে ভক্তি আমরা যখন দ্বিতীয় তৎপুরুষ করেছি। কিন্তু আমি এখানে তোমাদের একটু আলাদা করে বলতে চাই, যখন চতুর্থী তৎপুরুষ হয় তখন সেটা হচ্ছে জন্য আর নিমিত্তে দো করলেই ভালো হয়, এবং সেটা বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট করে যখন বোঝায়। যদি বলা হয় যে পাগলা গারদ, দেখো পাগলদের জন্য নির্দিষ্ট বোঝাচ্ছে বালিকা বিদ্যালয়, পাগলদের জন্য গারদ। বালিকা বিদ্যালয় হলে বালিকাদের জন্য বিদ্যালয়। যদি হজ যাত্রা করা হয় হজের জন্য যাত্রা। যদি রান্নাঘর করা হয় তো রান্নার জন্য ঘর। আরাম কেদারা হলে আরামের জন্য কেদারা। যদি বলা হয় বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। নিমিত্ত আর জন্য একই কথা, বিদ্যালয় দিলে বিদ্যার নিমিত্ত আলাই করা যায়। তো আমি চতুর্থ তৎপুরুষ শেষ করলাম। এরপরে আমার পর্যায়ক্রমে আসে পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ স্লাইডে রাখছি আমি, দেখো পূর্বপদে পঞ্চমী বিভক্তি, অর্থাৎ হইতে, থেকে, চেয়ে। এই হইতে, থেকে, চেয়ে পঞ্চমী বিভক্তি রূপ, আমরা এটা দিয়ে আমরা ব্যাস বাক্য করব। দেখো বিদেশ আগত হতে পারে, বিলাত ফেরত হতে পারে, ইত্যাদি হতে পারে। তারপরে হচ্ছে স্কুল পালানো হতে পারে। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, আমি স্লাইডে রাখছি, তোমরা একটু ভালো করে দেখে নাও,
যে সাধারণত চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে যুক্ত হলে সেটাই কিন্তু দেখা যায় মূলত পঞ্চমী তৎপুরুষ হয়ে থাকে। স্কুল পালানো হলে স্কুল থেকে পালানো, জেল মুক্ত হলে জেল থেকে মুক্ত। আর যদি বলা হয় চেয়ে হলে কি হবে, বিলাত ফেরত বলিছি হইতে থেকে, কিন্তু চেয়ে দিয়ে কিন্তু আমি একটাও করিনি। তো আমি যদি এখন বলি প্রাণ প্রিয়, তো প্রাণের চেয়ে প্রিয়। ঋণ মুক্ত হলে ঋণ থেকে মুক্ত। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, তোমরা এইগুলো দেখে রাখো। তো আমার এবার পর্যায়ক্রমে পঞ্চমীর পরে আসবে ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ পূর্বপদের ষষ্ঠী বিভক্তি, এটা ষষ্ঠীর রূপ কি হয়, র এর। ষষ্ঠী রূপ হয় র এর, অর্থাৎ যখন আমরা দেখবো র এর লোপ হয়ে যে সমাসটা হচ্ছে, তৎপুরুষ সমাস হচ্ছে, সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। আমি এখন মামা বাড়ি বলতে, আমি স্লাইডে রাখছি চা বাগান, রাজপুত্র ইত্যাদি। আমি এখন আরো ইচ্ছা মতো বাড়াতে পারি, যে মামা বাড়ি হলে মামার বাড়ি, চা বাগান হলে চায়ের বাগান, রাজপুত্র হলে রাজার পুত্র। কিন্তু রাজপথ হলে সেটা কিন্তু রাজার পথ হয় না, সেটা হয় পথের রাজা। বিড়াল ছানা হলে বিড়ালের ছানা, শ্বশুর বাড়ি হলে শ্বশুরের বাড়ি। ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা স্থলে রাজ এবং পিতা মাতা ভ্রাতা স্থলে পিতৃ মাতৃ ভ্রাতৃ হয়, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। যদি বলা হয় গজনী রাজ, সেটা গজনীর রাজা। যদি বলা হয় পিতৃধন, সেটা বলা হয় পিতার ধন। মাতৃসেবা, সেটা হচ্ছে মাতার সেবা। এই যে আমি অনেকগুলো রাখছি, এবার আমার আসে সপ্তমী তৎপুরুষ। তৎপুরুষ সমাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে আসে, একটা অবশ্যই মনে রাখবে যে পূর্বপদের সপ্তমী বিভক্তি, সপ্তমী রূপ আমরা জানি কি, এ অন্তস্থ তে, অর্থাৎ সপ্তম বিভক্তিতে আমরা পাই এ অন্তস্থ তে। পূর্বপদের সপ্তম বিভক্তি লোপ হয়ে যে সমাস হচ্ছে সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। যেমন গাছ পাকা, তাহলে কি হয়, গাছে পাকা। দিবা নিদ্রা, দিবায় নিদ্রা। যদি আমি বলি মাথা ব্যথা, সেটা কি হয়, মাথায় ব্যথা। যদি বলি ভোজন পটু, ভোজনে পটু। রাত কানা, রাতে কানা। ইচ্ছা মতো দিলে হবে না, আমরা দেখবো যেটা যে বিভক্তি দিয়ে ব্যাস বাক্য করা যাচ্ছে ঠিক সেটা, অর্থাৎ অর্থটা সুন্দর হবে সেটা। সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো সময় ব্যাস বাক্যে পরপদ সমস্ত পদের পূর্বে আসে। যেমন বলা হচ্ছে যে ভূতপূর্ব, এখানে কিন্তু পূর্বে ভূত, কখনো কখনো এটা আসে। এই যে যদি বলা অদৃষ্ট পূর্ব, পূর্বে অদৃষ্ট। সব সময় যে দিবা নিদ্রা দিবায় নিদ্রা এরকম হয় না, মাঝে মাঝে একটু পরিবর্তন করা যায়। তো সপ্তমী তৎপুরুষের পরে আমি এবার করব নং তৎপুরুষ। নং মানেই না, নাবাচক নং অব্যয়, অর্থাৎ পূর্বপদে না বোধক উপসর্গ বা না, নি, নেই, অ, অনু, বি, বে, গর ইত্যাদি না বোধক আমরা দেখি, এগুলো হয় তখন আমাদের নং তৎপুরুষ। আর নং তৎপুরুষ সমাস আমরা যখন ব্যাস বাক্য করবো নেই বা ন বা নয় দিয়ে করব। আমি অ, অন, অনা, বি, বে, গর, অ দিয়ে যদি বলি অজ্ঞান, তো নেই জ্ঞান। অন দিয়ে করি অনভ্যাস, নেই অভ্যাস। অনাচার দিয়ে নয় আচার। এরকম দেখো আমি আমার স্লাইডে রাখছি নাতি দীর্ঘ, নাতি খর্ব, অনাদর, তারপরে অকাল, অনেকগুলো রাখছি, এগুলো আমরা খেয়াল করব। এগুলো না, নি, নে ইত্যাদি দিয়ে, অর্থাৎ না বোধক দিয়ে আমরা নং তৎপুরুষ সমাসটা করব। যদি আমি এখন বলি যে অনেক, অনেক হলে কি করব, নয় এক। কি তোমরা কি বুঝতে পারছো? আমি তো আমার মতো বলে চলেছি, তোমাদের যেহেতু দেখতেও পারছি না, তোমাদের কাছে জিজ্ঞাসা করব। যাই হোক, সিস্টেমই যেহেতু এটা হয়ে গেছে, গতদিন তো আমরা শুনলাম, ভাবছিলাম হয়তো তোমাদের জানুয়ারিতে ক্লাস নেওয়া যাবে, কিন্তু সেটা তো হচ্ছে না। 16 জানুয়ারি পর্যন্ত আবার ছুটি হয়ে গেছে, কারণ দেশে সারা বিশ্বে করোনার প্রভাব আরো বেশি হয়েছে। কিছুই করার নেই আমাদের, শুধু আফসোস করছি। তো আফসোস করার আর কিছু নেই, এই অনলাইনে ক্লাসের মাধ্যমে এগিয়ে যেতে হবে, কারণ পরীক্ষা যদি জাস্ট টাইমে আসে তখন তো আমাদের পরীক্ষা দিতেই হবে, কি তাই না? তো আমি এবার নং তৎপুরুষের ভিতরে দেখো উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ যে দেখবো, উপপদ তৎপুরুষ বিশ্লেষণ করলে একটা পদ পায়, একটা ধাতু পায়। কিন্তু আমি গঠনগত দিক থেকে বলবো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকেই উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকেই বলা হয় উপপদ তৎপুরুষ। তো তোমাদের একটু আমি আরেকটু আমার মতো করে সহজ করে দিই, যে একটা পদ একটা ধাতু থাকে, পদের সাথে আমরা সেই ধাতুর সাথে একটা সপ্তম বিভক্তি যুক্ত করি, দিয়ে আর একটা যে যোগ করি। এখন ধর, মার, কর, ধরা, মারা, ছাড়া ইত্যাদি এগুলো সবই তো ধাতু। এখন যদি বলা হয় পকেট মার, দেখো পকেট একটা পদ, তারপরে মার এটা ধাতু, তাহলে পকেট মারে যে, পকেট মারে যে, তাহলে পকেট মার। ধামা ধরা, আমি বলেছি ধরা মারা করা বা মার ধর কর, মাছি মারা, মাছি মারে যে।
ইত্যাদি। যদি বলা হয় ছেলে ধরা, ছেলেকে ধরা। আমি আমার স্লাইডে অনেকগুলো রাখছি, তোমরা বারবার এগুলো আমার ইউটিউব চ্যানেল আছে আমার নামে, আমার এগুলো তোমরা দেখবা, বারবার দেখে, একবারে না হলে বারবার দেখে তোমরা সেটা বোঝার চেষ্টা করবা। উপপদ তৎপুরুষের পরে আসছে আমার অলুক তৎপুরুষ। অলুক, অ মানে নয়, লুক মানে লুপ্ত, যেখানে বিভক্তি লুপ্ত হয় না। বিভক্তি লুপ্ত হয় না। অ মানে কি বলেছি? নয়। লুক মানে লুপ্ত, যেখানে বিভক্তি লুপ্ত হয় না, বিভক্তি রয়েই যায়। এখানে কিন্তু এটা মজার একটা বিষয় যে আলাদা ব্যাসবাক্য করতে হয় না, এটা যেটা সেইটাই থাকে দিয়ে আমাদের অলুক তৎপুরুষ লিখতে হয়। যেমন সোনার তরী, কলুর বলদ, কলের ছাটা, গরুর গাড়ি ইত্যাদি, এগুলো আমরা অলুক তৎপুরুষ করব। তো আমরা অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহি কিন্তু এক করে ফেলে অনেক সময়, কিন্তু অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহি কিন্তু এক করা যাবে। দেখো আমি স্লাইডে একটু রাখছি যে গায়ে হলুদ, হাতে খড়ি সমস্ত পদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না, অর্থাৎ হলুদ বা খড়িকে বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো কিন্তু অলুক তৎপুরুষ নয়, এগুলো অলুক বহুব্রীহি। এরপরে আমি বহুব্রীহি করাবো তোমাদের, সেজন্য কিন্তু এখানে আবার একটু দিয়ে দিচ্ছে। অনেক হয়তো ভাবতে পারো যে বলেছি আমি প্রথম পদে যদি ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি থাকে তো সেটা অলুক তৎপুরুষের জন্য আমি আবার এটা বোঝালাম। তো এরপরে আমি বহুব্রীহি সমাস করাবো। খেয়াল করে একটু, বহুব্রীহি বানানটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। ব হয় রস্যু, বয়রা ফলা দীর্ঘি, হয় ঋষি, বহুব্রীহি। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। বহু আর বহুব্রীহি মানে ধনী ব্যক্তি বা ধনাঢ্য ব্যক্তি, কিন্তু এখানে অনেক ধান কিন্তু বোঝাচ্ছে না, আলাদা অর্থ। সেই জন্য এর সংজ্ঞাটা খানিকটা বহুব্রীহি নামের সঙ্গে মানে কিছুটা মেলানো যায়। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ বা আলাদা অর্থকে বোঝায় সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। দেখো বিনা পানি, আমরা একটা উদাহরণ রাখতে পারি। বিনা পানি, বয় দীর্ঘে মূর্ধন্য আকার, বিনা পয়াকার মূর্ধন্যসী, পানি। বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত। তো বিনা বাদ্যযন্ত্র, পানি মানে হাত, কিন্তু বিনা পানি মানে কিন্তু সেটাকে সরস্বতী বোঝায়, বিনা পানি শব্দের অর্থ। তো আমরা দেখেছি সরস্বতীর হাতে একটা বাদ্যযন্ত্র থাকে, বাদ্যযন্ত্র থাকে। আমরা আমি যে বহুব্রীহি কত আমার স্লাইডে রাখছি সেটা বললাম, কিন্তু আমি আবার যেটা বোঝাতে চাচ্ছি যে বাদ্যযন্ত্র হাতে যা সেটা সরস্বতী। তো আমার সংজ্ঞাটার সাথে এরকমই বোঝায় যে বহুব্রীহি সমাস আমরা কি বলছি, যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ বোঝায়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন দশানন, দশানন বলতে রাবণকে বোঝায়। আমি এবার বহুব্রীহি সমাসের প্রকারভেদ করি। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, নং বহুব্রীহি, অলুক বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, অনেকগুলো আছে। তো আমি আজকে হালকা একটু বোঝাই দিই, আগামী ক্লাসে তোমাদের আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, এই যে ব্যাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যাধিকরণ বলে দেখো দুটো পদ একটাও বিশেষণ হয় না, একটাও বিশেষ হয় না। যেরকম আমি যেটা বললাম বিনা পানি, বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে দুইটাই কিন্তু বিশেষণ পদ। তো এটা আমার ব্যতিকরণ। ব্যতিহার বহুব্রীহি কি বোঝায়? ব্যতিহার বহুব্রীহি যে দুটি একরূপ বিশেষ্য দিয়ে একই জাতীয় কাজ বোঝায়। যেমন হাতাহাতি, চুলোচুলি, গলাগলি, তারপরে ঠেলাঠেলি, হাসাহাসি, এইগুলো। হাসাহাসি যদি হয় হেসে হেসে যে আলাপ, গলাগলি হলে গলায় গলায় যে ভাব, চুলোচুলি হলে চুলে চুলে যে লড়াই। এবার নং বহুব্রীহি, নং বহুব্রীহি একটু আগে আমি নং তৎপুরুষ করালাম। এবার নং বহুব্রীহি এরম পূর্বপদে না বোধক শব্দ থাকে, আমরা ওখানে শুধু নয় বা নেই দিয়ে ব্যাসবাক্য করেছিলাম, এখানে নেই যার যে করা হয়। যদি এখন না বোধক দেখা যাচ্ছে, নির্ভুল যদি বলি নেই ভুল যার, যদি বলি আমরা নির্ভুল হলো, নিরর্থক, নেই অর্থ যার, নেই অর্থ যার, সেটা হচ্ছে নং বহুব্রীহি হলো। এবার মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পায় যে বহুব্রীহি সমাসে, সেটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। গায়ে হলুদ, মুখে ভাত, হাতে খড়ি। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া, হাতে খড়ি বোঝো, হাতে খড়ি কি? শিক্ষার সূত্রপাত, ছোটবেলায় হাতে খড়ি দেওয়া হচ্ছিল। এবার আমরা অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি কি করব? অলুক বহুব্রীহি, অলুক একটু আগে বলেছিলাম, অলুক মানে নয়, অ মানে নয়, লুক মানে লুপ্ত, বিভক্তি লুপ্ত হয় না। অলুক বহুব্রীহি প্রথম পদ বা পরপদ যেখানে আমরা দেখবো একটা সপ্তমী বিভক্তি থাকে, শুধু আমরা যার যোগ করে দেবো। যদি এখন আমি বলি যে অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহির একটা উদাহরণ দিয়ে একটা আমি তোমাদের দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে যদি বলি পায়ে বেড়ি, পায়ে বেড়ি যার, মাথায় ছাতা, মাথায় ছাতা যার ইত্যাদি। তারপরে আমাদের আসছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি পূর্বপদ যখন সংখ্যাবাচক শব্দ থাকে, সংখ্যাবাচক শব্দ থাকে আমরা শুধু যার যুক্ত করব, যেমন দশানন, দশ আনন আছে যার,
যদি বলা হয় দোনলা, 2টি নল আছে যার। যদি বলা হয় তেতলা, 3টি তলা আছে যার, সেটা সংখ্যাবাচক বহুব্রীহি। তারপরে আমাদের আরেকটা আছে সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহিটা কি হয়? সহার্থক বহুব্রীহি হয় যে আমরা দেখব প্রথম পদেই আমরা দুটো পদে তো সমাস হয়, পূর্ব পদে আমরা দন্তস্ব থাকছে এবং সেটা সাথে বা সহ অবস্থান বোঝায়। যেমন ব্যাস বাক্য করার সময় আমরা করি সাথে বর্তমান, যেমন স্ত্রী, স্ত্রীর সাথে বর্তমান। আমরা অনেক সময় দরখাস্ত করতে যে সবিনয়ে বিনীত নিবেদন লিখি, সবিনয়। দেখো সমাস না থাকলে আমাদের কত কঠিন হতো শব্দগুলো ব্যবহার করতে। বিনয়ের সাথে বর্তমান। সাদর, আদর, আদরের সাথে বর্তমান। স্ত্রী, সবিনয়, সবান্ধব, বান্ধব হলে বান্ধবের সাথে বর্তমান। এইভাবে আমরা ব্যাস বাক্য করব। তো আজকে আমি স্লাইডে শুধু প্রকারভেদটা লিখে দিয়ে আমি আমার মতো বোঝালাম। আগামী ক্লাসে সমাসগুলো আমি আরো বাকি যেগুলো আছে এবং বহুব্রীহি সমাস আরেকটু বোঝায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই ঠিক মতো লেখাপড়া করো। তোমাদের সঙ্গে যখন দেখা হবে আবার যদি সময় পাই তাহলে ইনশাল্লাহ ভালো করে বোঝায় দেওয়ার চেষ্টা করবো। এখন আপাতত এতটুকু নিয়ে তোমরা খুশি থাকো এবং বইয়ের সাথে যোগাযোগ করো। সরকার কিন্তু বারবার নির্দেশ দিচ্ছে ছেলে মেয়েদের মানে লেখাপড়ার সাথে যোগাযোগ। আমরা কিন্তু মাঝে মাঝে তোমাদের কলেজ যখন যাচ্ছি বিভিন্ন কাজে তোমাদের কাছে কিন্তু বলছি যে তোমরা লেখাপড়া করো, আর অনলাইনে ক্লাস করলে অবশ্যই উপকার আসবে। তো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আজ তাহলে আসি।